শুরু হচ্ছে অভিজ্ঞাপন। সুপ্রভাত সবাইকে। বসন্তের আবির মাখা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অভিজ্ঞাপনের পর্বটি। 1931 সালের 23শে মার্চ তারিখটি ভারতীয় জনগণের মনে চিরদিনের জন্য খোদিত রয়েছে। সেই দিনে 25 বছরেরও কম বয়সী তিনজন তরুণ স্বাধীনতা সংগ্রামী মাতৃভূমির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তারা হলেন ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরু। এই ত্রয়ী ছিলেন মহান দেশপ্রেমিক। তারা সরাসরি শ্রী চন্দ্রশেখর আজাদ এবং পরোক্ষভাবে বীর বিনায়ক দামোদর সাভারকরের দ্বারা পরিচালিত হতেন। এটা মনে রাখতে হবে যে কেবল অহিংসার মাধ্যমেই স্বাধীনতা অর্জিত হয়নি। শুধু গান্ধীজি স্বাধীনতার জন্য সংগ্রাম করে ভারতকে মুক্তি এনে দেননি। কেবল বোকারাই বিশ্বাস করবে যে আমরা কেবল জওহরলাল নেহেরু এবং গান্ধীজির অহিংস গুণের কারণেই স্বাধীনতা পেয়েছি। আসুন না, আমরা কখনো ভুলে না যাই যে ভিন্ন ভিন্ন আদর্শের একাধিক স্বাধীনতা সংগ্রামের অবদানের ফলেই স্বাধীনতা অর্জিত হয়েছিল। ফাঁসি হওয়ার আগের দিনগুলোতে ভগৎ সিং তার মাকে কাঁদতে বারণ করেছিলেন। ভগৎ সিংয়ের কাছে মাতৃভূমি মায়ের চেয়েও বড় ছিল। ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুর মতো মহান ব্যক্তিদের নিষ্ঠার কারণে আমরা আমাদের স্বাধীনতার সুফল এতটা ভোগ করতে পেরেছি। এই ত্রয়ী অত্যন্ত মর্যাদার সাথে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সর্বোপরি তারা ছিলেন একজন অতুলনীয় মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক। মুক্তিযোদ্ধা হিসেবে তাদের দুর্ভোগ ভোলা যায় না। প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে তাদের সাহসিকতাকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। তাদের নাম সাহস, ত্যাগ এবং ন্যায় বিচারের নিরলস সাধনার সমার্থক। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু আমাদের আজকের এই পরম প্রিয় স্বাধীনতার জন্য তাদের সব কিছু, তাদের যৌবন, তাদের স্বপ্ন এবং পরিশেষে তাদের জীবন উৎসর্গ করেছেন। আজ 23শে মার্চ। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখব আজকের দিনে ঘটে যাওয়া কি কি ঘটনা রয়েছে। আজকের দিনে নাগরিক এবং রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি কার্যকর হয়েছিল 1976 সালে। আজকের দিনেই বাসন্তী দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণীর জন্ম হয়েছিল 1880 সালে। আজকের দিনেই জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর জন্ম হয়েছিল 1902 সালে। আজকের দিনেই হরিনারায়ণ চট্টোপাধ্যায় নামক বাঙালি সাহিত্যিকের জন্ম হয়েছিল 1916 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছি, বাঙালি কবি এবং সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল আজকের দিনেই 1911 সালে। আজকের দিনেই ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়কে আমরা হারিয়েছিলাম 1965 সালে। পাশাপাশি আজকের দিনেই আমরা হারিয়েছিলাম কবি শক্তি চট্টোপাধ্যায়কে 1995 সালে।
তার বিখ্যাত অবনী বাড়ি আছো নামের 12 পংক্তির কবিতাটি ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থের একটি জনপ্রিয় কবিতা, যেখানে তিনি বিবেকের দরজা বন্ধ বাড়ির সামনে দাঁড়িয়ে চেতনাকে প্রশ্ন করেছিলেন, অবনী বাড়ি আছো? দুয়ার হেঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাঙ্খমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধেককালীন হৃদয়ে দুর্গামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। প্রিয় বন্ধু, নারীর ক্ষমতা শুধু নিজের পরিবারকে শুধু নয়, সমাজ, দেশ এবং মানব সভ্য থেকে শত যোজন এগিয়ে দেয়। নারীর শিক্ষায় বিনিয়োগ শুধু দেশ ও দশের অগ্রগতি নিশ্চিত। নারী শুধু পুরুষের লালসার শিকার বা ভোগ্যপণ্য নয়। আমরা পুরুষ বাইরে লাবণ্যটা দেখে শুধু ঝাঁপিয়ে পড়ি, তার মন ও মানসিকতাটা বোঝার চেষ্টা করি না। যতই বলি নারী ক্ষমতাবান হয়েছে, কিন্তু আজও সমাজ পরিবারে নারী শুধু অবহেলিত। অবহেলিত করা মানে সমাজটাকে ধ্বংস করা। যাহা কিছু পৃথিবীতে সৃষ্টি করিয়াছে পুরুষ তার অর্ধেকে, কিন্তু নারীর অবদান আছে। নারী অবহেলার তুচ্ছ পাত্র নয়। যুগে যুগে নারী পণ্য ধর্ষিতা লাঞ্ছনা শিকার হচ্ছে। আজও তারা সংগ্রাম করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে মা হয়ে চলেছে। নারীর গর্ভে না জন্মালে এ পৃথিবীর আলো পুরুষ কখনোই দেখতে পেত না। তাই নারী সূর্যের সমান এবং নিরাপত্তার দায়িত্ব পুরুষকে দিতে হবে। শুধু পেশি আস্ফালন করে নয়, মন ও ভালোবাসা দিয়ে নারীর হৃদয় জয় করতে হবে। ইতিহাস ঘাঁটলে নারীর অসীম শক্তির পরিচয় পাওয়া যায়। এই সুন্দর চিঠিখানি লিখেছেন দেবাশিস খাঁ, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। দ্বিতীয় চিঠিখানি লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা 51 থেকে। লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, অন্তবিহীন পথ চলায় নারীকে ঘরে বাইরে অন্তহীন লড়াই লড়তে হয়। শৈশবের সকালেই ভাইয়ের সাথে লড়াই শুরু হয় অন্তপুরে, হেলথ ড্রিঙ্কস, মাছের মাথা, মুরগির লেগ পিস খাওয়া নিয়ে। কৈশোরে সাইকেল চালানো আর সাঁতার শেখাটাও ঠাকুমার সাথে লড়াই করে ছিনিয়ে নিতে হয়। লাবণ্যময় লাজে রাঙা যৌবনে হঠাৎ চিরাচরিত প্রথা মতো প্রথিত শিকড় উৎপাটন করে পাঠানো হয় অপরিচিত ভিন্ন এক পরিবেশে। আজন্ম নারীর লড়াইতে অন্তর্ভুক্ত হয় তার আসল বাড়ির ঠিকানা। আবার শুরু হয় নারীর নতুন করে বেঁচে থাকার লড়াই। নতুন পরিবেশ, নতুন মানুষ আর কর্মক্ষেত্রের জটিলতার লড়াই 10 ভুজার মতো 10 হাতে সামলায় নারী। দামাল শিশুর স্তন্যপানে, বিনিদ্র রজনী জাগরণের পরেও সঠিক সময়ে তাকে পৌঁছতে হয় কর্মক্ষেত্রে। সর্বোপরি চাইল্ড কেয়ার লিভের আবেদনপত্রের স্বীকৃতিও নারীকে রীতিমতো লড়াই করে পেতে হয়। এক হাতে সে শিশুর দোলনা দোলায়, আরেক হাতে ধরে বিশ্ব। তবু সহানুভূতি এবং সহমর্মিতায় কেউ এ অসম লড়াইয়ের নিষ্পত্তি টানতে পারে না। সাহিত্য থেকে শিল্প, বাণিজ্য থেকে বিজ্ঞান, কুস্তি, হকি, ক্রিকেট, সাঁতার কিংবা সীমান্ত পাহারায় দক্ষ নারীকে এত জটিলতার মাঝে
ঘরের হেঁসেলও সামলাতে হয়। পরিশ্রান্ত নারী এবং পুরুষ একই সঙ্গে ঘরে ফিরলেও মমতাময়ী নারী পুরুষের হাতে তুলে দেয় চায়ের কাপ। জীবনের মধ্য গগনে হয়তো প্রেম ও ভালোবাসা মিশ্রিত চায়ের কাপের এই উষ্ণতাটুকুই নারীর ঘরে বাইরে নতুন লড়াইয়ের পাথেয়। নমস্কারান্তে, কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা 51। পরবর্তী চিঠিখানি লিখেছেন ক্রাইপার রোড, হুগলি থেকে পাপিয়া পাটোয়ারি। বিষয় নারীর লড়াই। ভারত উপমহাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হৃদয় বিদারক কাহিনী কন্যা কাহিনী। পিতৃকুল ও প্রতিকূলের মধ্যবর্তিনী নারীদের ক্রন্দন এবং লড়াই আজও এই শতাব্দীতে বিদ্যমান। প্রতিনিয়ত ঘরে বাইরে নারীকে সংগ্রাম করে এগিয়ে চলতে হয়। অতীতেও দেখা গেছে নারীরা নানা বাধা ও অবহেলার শিকার হয়েছে। তাদের অধিকার, শিক্ষা এবং সম্মান অনেক সময়ই উপেক্ষিত হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে নারীরা নিজেদের শক্তি ও সাহস দিয়ে প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে চলেছেন। নারীর লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র শিক্ষা। শিক্ষিত নারী নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আজকের দিনে অনেক নারী পড়াশোনা করে ডাক্তার, শিক্ষক, পুলিশ, বিজ্ঞানী সহ নানা পেশায় সফলতা অর্জন করেছেন। সুখের প্রতিবন্ধকতার সাথে লড়াই করে নারীরা আজ শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নন, তারা সমাজ ও দেশের উন্নয়নেও বড় ভূমিকা গ্রহণ করেছেন। কর্মক্ষেত্রে পুরুষদের সাথে সমান তালে কাজ করে প্রমাণ করেছেন যে তারা কোনো অংশে কম নন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনো অনেক জায়গায় নারীরা বৈষম্য, হিংস্রতা ও কুসংস্কারের শিকার হয়েই চলেছেন। নারী ঘাতকের দল প্রতিবাদী নারীর লড়াই থামিয়ে দিতে খুন, ধর্ষণ প্রভৃতি পৈশাচিক কার্যে লিপ্ত হচ্ছে, যা সত্যিই লজ্জাজনক। মনে রাখতে হবে, নারীর লড়াই মানে শুধু নারীর নিজের জন্য নয়, এটি পুরো সমাজের উন্নয়নের জন্য। নারীরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে। তাই সমাজের সকল মানুষের উচিত নারীদের লড়াইকে সম্মান ও সমর্থন করা। লড়াইয়ের মধ্য দিয়ে নারী শক্তির জয় হোক। মর্যাদার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকুন সব নারীরা। আন্তরিক শুভেচ্ছায়, পাপিয়া পাটোয়ারি। পরের চিঠিখানি লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, দেখেছি নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াই, দেখেছি নারীর দেহ সৌন্দর্যের করতে বড়াই, দেখেছি তার কোমল মায়া মুখখানি। বিশ্ব ব্রহ্মাণ্ডে এই নারী চরিত্রের কতটুকু মোরা জানি? 64 বিদ্যায় কতটুকু পুরুষ করতে পেরেছে ভেদ? একই নারী অথচ গঠনগতভাবে কত না প্রকার ভেদ। কখনো দুর্গা অসুর বিনাশী, কালী করাল বদনী রণরঙ্গিনী, কখনো শক্তিদায়িনী অভয়া রূপে চিরবরাভয় প্রদায়িনী, কখনো উর্ণ নাভের মতন বিছায়েছে ছলনার মায়াজাল, কখনো ক্ষমতার শীর্ষ করেছে দখল, কখনো বেসামাল। সতী সাবিত্রীর মতন পতিব্রতার সধর্মে করে দিন যাপন, অসতী হয়ে সে করে কুলক্ষয়, শুনেছি কদর্য আলাপন। স্নেহের পরশে আপন সন্তানেরে বাঁধে জননীর ভূমিকায়, নারীর বন্ধন বুকের স্পন্দনে আগলে রাখে আপন ছায়।
বাৎসল্য প্রেম অপত্য কোষে যেন এক মাতৃত্বের পূর্ণ স্বাদ। নিজেরই বিলায় সংসার খেলায় সব আনন্দ দিয়ে বরবাদ। কেউ ছাড়ে ঘর বাহির নেশায়, ছিঁড়ে ফেলে যায় নারীর টান। মায়া মমতার বেড়া ভেঙে ফেলে রাখে না নারীত্বের সম্মান। নারীরে লয়ে পুরুষের প্রতিদ্বন্দ্বিতা, যুগে যুগে দেখি কত রণ। গণ্ডির বাহির আনি ভিকারির বেশে, জানকীরে হরেছে রাবণ। সপ্তকাণ্ড রামায়ণে বাল্মীকি সবিস্তারে তার দিয়াছে বিবরণ। ঘোরতর মহারণে রাম আর রাবণে বিবাদ দেখি নারী কারণ। যাজ্ঞশ্রেণীর সম্মান লুটায় ওই হস্তিনাপুর রাজ দরবার মাঝে। পিতামহ সহ অসংখ্য রথী মহারথী মুক্তার মতো শ্বেতা সাজে। পারিনি রক্ষিতে কেহ লাঞ্ছিত যাজ্ঞশ্রেণীর নারীত্বের সম্মান। শ্রীকৃষ্ণ পূর্ব শর্তে যোগায়েছে, বস্ত্র রুধিছে তাহার বস্ত্রের হরণ। নমস্কারান্তে সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। পরের চিঠিখানে লিখেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ পাওয়ায় মত্ত বাসনায় ছুটছে সবাই। চাই চাই চাই, চিচিং ফাঁক চিচিং ফাঁক। অমিত বিত্তের গুহাদ্বার খুলে যাক। হীরা জহরত মণি মাণিক্য সব থলি ভরে নিতে চাই। ভোগ বিলাসের অদম্য বাসনা মাথা মানে না, থামা জানে না। লাগামহীন রেসের ঘোড়া ছুটছে ছুটছে ছুটছে। আরো চাই আরো চাই, হাই প্রোফাইল গাড়ি চাই। ঝাঁ চকচকে বাড়ি চাই। 44 ইঞ্চি টিভি চাই। সুপার মডেল ফ্রিজ চাই। কম্পিউটার এসি চাই। চাইয়ের কোনো বিরাম নেই, বিচ্ছেদ নেই। চাই বৃত্তের গজদন্ত মিনার। সুখ চাই সুখ, বৃত্তের সুখ, ভোগের সুখ, আত্মসর্বস্ব সুখ। হাই সুখ কোথায়? এ যে সুখের পেছনে কেবল দৌড়, বৃত্তের পেছনে কেবল ছোটা। পরিতৃপ্তি নেই, আনন্দ নেই, শান্তি নেই, শুধু ক্লান্তি ক্লান্তি ক্লান্তি। আমরা হৃদয়ের জন্য গোলাপ চাই না, ভালোবাসা চাই না, কবিতা চাই না, আলো চাই না। যে আলোতে মানুষ শিউলি কুড়ায়, বকুল কুড়িয়ে ঘরে আনে। যে আলোতে ভোরের আকাশে প্রার্থনা উঠে, তমসো মা জ্যোতির্গময়, আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। সে আলোকে পেছন করে আমরা ছুটছি, ছুটে চলেছি শুধুমাত্র আত্মকেন্দ্রিক স্বার্থে, বৃত্ত সুখের হাতছানিতে। কবি বলেন, পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন মনু সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। শাস্ত্রে বলে, তেন ত্যক্তেন ভিঞ্জিতা, ত্যাগ করে ভোগ করো। বৃত্ত হতে চিত্ত বড়, এই ভারতের সত্যবাণী। চিত্তের উদারতা, প্রীতি, ভালোবাসা, এই তো আসল বৃত্ত, ভারতের শাশ্বত আদর্শ। সে আদর্শ থেকে আজ আমরা ভ্রষ্ট। বৃত্তের সুখ অনিত্য। বৃত্ত মানেই বাইরের ঐশ্বর্য, অন্তরের ঐশ্বর্য নাই। চিত্তের ঔদার্যই প্রকৃত বৃত্ত, সুখের নিরন্তর উৎস। এসো বৃত্ত সুখের মত্ত বাসনা পরিহার করে চিত্ত সাধনায় ব্রতী হই আমরা। এসো শান্তি, এসো শান্তি, এসো শান্তি। বসন্তের পলাশ শুভেচ্ছায় গোকুল মাইতি।
চিঠির পর এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। আগামী 26শে মার্চ 2026 কর্নেল চৌমুহনীস্থিত আলেক সেবক সংঘে সন্ধে 5:30 ঠাকুর প্রভাতচন্দ্র রায়ের 112তম জন্মতিথি উপলক্ষে নারী অনুন্নয়ন বিষয়ক বক্তৃতা পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে 6 জন জীবন সংগ্রামী মহিলাদের সম্মানিত করা হবে। রয়েছে আরও একটি তথ্য। শৈবতীর্থ ঊনকোটিতে আগামী 25 এবং 26শে মার্চ দুদিনব্যাপী অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হবে। গত 17ই মার্চ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে এই বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন মেলা এবং সুষ্ঠু এবং সার্থক করে তুলতে আলোচনা এবং মত বিনিময় করা হয়। এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস। আজকাল উপবাস কেবল ধর্মীয় অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ওজন কমাতে, চিনি নিয়ন্ত্রণ করতে এবং সুস্থ থাকার জন্য অনেকেই মাঝে মাঝে উপবাস বা নির্দিষ্ট সময় অন্তর সীমিত খাবার গ্রহণ করছেন। কিন্তু আপনি কি কখনো আমাদের মস্তিষ্কের উপর উপবাসের প্রভাব বিবেচনা করেছেন? সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞানী এবং স্নায়ু বিশেষজ্ঞরা আবিষ্কার করেছেন যে সঠিকভাবে এবং সীমিত সময়ের জন্য উপবাস করা মস্তিষ্কের জন্য উপকারী হতে পারে। এটি কেবল শরীরের চর্বি কমানোর বিষয়ে নয়, বরং মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতিশক্তি এবং মানসিক স্বচ্ছতার উপরও প্রভাব ফেলতে পারে। তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে উপবাস সবার জন্য নিরাপদ নয় এবং এটিকে বিচক্ষণতার সাথে বিবেচনা করা উচিত। তাহলে চলুন না অনুসন্ধান করি খালি পেটে মস্তিষ্ক সত্যিই ভালো কাজ করে কিনা। যখন আমরা প্রায় 12 থেকে 16 ঘন্টা ধরে না খাই, তখন আমাদের শরীরের সঞ্চিত গ্লাইকোজেন নিঃশেষ হতে শুরু করে। এরপর শরীর শক্তির জন্য চর্বি পোড়াতে শুরু করে। এই প্রক্রিয়াটি কিটোন বডি তৈরি করে। এই মূল কিটোনগুলির মধ্যে একটি বিটা হাইড্রোক্সিবিউটাইরেট মস্তিষ্কের জন্য একটি ভালো জ্বালানি হিসেবে বিবেচিত হয়। এটি কেবল শক্তির সরবরাহ করে না, বরং মস্তিষ্কের কোষগুলিকে সক্রিয় এবং শক্তিশালী রাখতেও সাহায্য করে। এই পরিবর্তনকে বিপাকীয় সুইচ বলা হয়। উপবাসের মানসিক প্রভাবেরও কিন্তু উপকারিতা রয়েছে। মস্তিষ্কের বৃদ্ধিতে সহায়তা করে। উপবাসের একটি প্রধান সুবিধা BDNF নামক প্রোটিনের মাত্রা বৃদ্ধি করার ক্ষমতা নিয়ে। সকলের জন্য উপবাস কিন্তু আবার নিরাপদও নয়, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের খাদ্যাভ্যাসের সমস্যা আছে, গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলা, বয়স্ক এবং দুর্বল, এবং যারা চিনি কমানোর ওষুধ গ্রহণ করেন। এই ব্যক্তিদের উপবাস শুরু করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। তদুপরি মস্তিষ্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করার জন্য বৃহত্তর বৈজ্ঞানিক গবেষণারও কিন্তু এখনও প্রয়োজন রয়েছে। এবারে চলে যাচ্ছি কাজের খবরে। ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। পদগুলি হল মেডিকেল অফিসার, ড্রাইভার, কাউন্সিলর, স্টাফ নার্স, পরিচারক, মোবাইল ICCT ভেন, ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার। বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন এদের ওয়েবসাইট http://healthtripura.gov.in অথবা http://tripura.gov.in। তাছাড়াও রয়েছে আরও একটি ওয়েবসাইট www.tsacs.tripura.gov.in।
জানিয়ে দিচ্ছে আরও একটি কাজের খবর। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনে এমপিডব্লিউ পদে পুরুষ এবং মহিলা নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই নিয়োগপত্রগুলি ত্রিপুরা রাজ্য সিভিল সার্ভিসেস বিধিমালা 2018-র অধীনে গ্রহণ করা হচ্ছে। 40 বছরের মধ্যে এই পদে আবেদন করার জন্য যোগ্য হবেন এসটি, এসসি, পিডব্লিউডি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 5 বছর শিথিলযোগ্য। প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে এইচএস অথবা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপের সময়কাল সহ কমপক্ষে 2 বছরের জন্য এএনএম মাল্টিপারপাস ওয়ার্কার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন এদের ওয়েবসাইট www.healthtripura.gov.in অথবা www.healthrecruitment.tripura.gov.in। সবশেষে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। আবহাওয়া দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ভোর পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 64%। তবে হ্যাঁ, কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। তাহলে আজকের মতো অভিজ্ঞাপনের এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। আজকে আমি ছিলাম আপনাদের সাথে রশ্মিতা এবং আমার সাথে ছিলেন আমি কোয়েল ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।